উনি একদিন বলেন যে তুই কি করবি এরম মেহেরজান করছি কিন্তু গণনাট্য সঙ্গ না আমার কাজ করা নিয়ে। তখন আমি গণনাট্য সঙ্গ নিয়ে অত ভাবিনি, কিছু চিন্তা করিনি। গিরিশ মঞ্চে উনি বসে আছেন, ওই কাঠের যে দুটো চৌকি পাতা থাকে উইংসের ধারে, উনি বসে আছেন, আমরা পুরো গোল করে ওনাকে ঘিরে রয়েছি, পুরো গোল করে একদম। সিনেমার গল্প, অরণ্যের দিন রাত্রের ওই খেলার গল্পটা, হ্যাঁ মেমোরি গেমের। আমাদের তো থিয়েটারে প্রচুর টাকা, মানে এত ভায়োলেন্স, সেক্স এইগুলো নিয়ে বেশি কাজ হয়, তার ফলে একঘেয়েমি আসবেই একটা সময়ের পরে। 11:30টার সময় স্ক্রিপ্ট এলো, 11:45টার সময় বলছে চলো 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 চলো, মানে 15 মিনিটের মধ্যে শর্ট রেডি, তোমাকে গিয়ে দিতে হবে। মানে আমরা কি মেশিন? সেই সময় 8:30 থেকে আর কিচ্ছু দেখে না, মানে পারলে মানে আর্টিস্টকে গুলি করে আর কি, দাঁড় করিয়ে এরকম করে আর কি। মাঝখানে হঠাৎ করে একটি ছেলে দরজা খুলে ঢুকলে, কম বয়সী ছেলে ঢুকে বলছেন সৌমিত্র চ্যাটার্জি কে আছেন, তাকে শর্টে ডাকছেন। মানে ভাস্করদা তো পারলে উঠে মারতে যাচ্ছিল, সৌমিত্র ওই বসিয়েছে, মানে ছাড়ো ছাড়ো, নতুন ছেলে হচ্ছে, জানে না কিছু। ছন্দাদি আমাকে বলল যে দেবু, আরে বেশি কিছু বললে যদি আমার কাজটা চলে যায়, আমার দিন চলে যায়। নমস্কার, আমি অর্নিশ। আটপৌরের আরও একটা নতুন এপিসোড। নয় নয় করে আমরা এখনও নয়ে পৌঁছাতে পারিনি, আমরা আজকে 6-এ এসে পৌঁছালাম। আর এই 6 নম্বর এপিসোডে আমাদের সাথে যিনি রয়েছেন, দেবনাথ চট্টোপাধ্যায়। ওনাকে আগে স্বাগত জানাই আটপৌরের পক্ষ থেকে। মানে প্রথম যখন থিয়েটার বা অভিনয় বা এই রূপলী পর্দার জগৎ, এই দিকের কথা, এই কাজের সাথে জড়িত হবেন, এটা প্রথম যখন মাথায় আসে যে পর্যায়ে জীবনের, তখন ঠিক কীভাবে এটাকে কি শুধু শিল্প হিসাবে দেখেছেন, না এটার সাথে কোনো রাজনৈতিক চিন্তাভাবনা ছিল, নাকি একদম ব্যক্তিগত কোনো অনুভূতির জায়গা? অভিনয়টা আসলে আমার মামাবাড়ির দিক থেকে অভিনয়টা আমার মধ্যে আছে। আমার ছোটো মামা ছোটো থেকেই দেখে এসেছি। শিশুরঙ্গন বলে একটি নাটকের দল আছে, শৈলেন ঘোষ, বিখ্যাত শিশু সাহিত্যিক শৈলেন ঘোষ, ওনার দল ছিল এবং ওনার লেখা নাটকগুলোই হতো। তো সেখানে আমি ছোটো মামাকে আমি দেখেছি ওই শিশুরঙ্গনের বাচ্চাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে। থিয়েটার কালচারটা দেখেছি ছোটোবেলায়, ওই সময়টা অভিনয় করতে ভালো লাগতো, কিন্তু আমার বয়সটা একটু বড় হয়ে গেছিলো বলে সেই সময় আমি শিশুরঙ্গনে যোগদান করতে পারিনি। কিন্তু কোথাও একটা ছিল। এরপরে স্কুল কলেজ লেভেলে যখন যাই, স্কুলের ফাংশানে বা যেসব অনুষ্ঠানগুলো হতো তাতে চেষ্টা করতাম, কলেজেও চেষ্টা করেছি। এবং তারপরে যখন একটু বুঝতে শিখলাম, তখন সুযোগ এলো। আমাদের এলাকারই একজন মানুষ ছিলেন, তিনি নেই এখন, বলতে পারেন তার হাত দিয়েই আমার মঞ্চে আসা বা কাজ করার তাগিদটা তৈরি হয় আর কি, মানে উদ্দেশ্যটা তৈরি হয়। আকাশ পাড়িয়াল বলে, তিনি আমাদের বেলুড়ের, আমার বাড়ির ওখানকারই মানুষ। তার হাত ধরেই আমার থিয়েটারে আসা। মেহেরজান বলে একটা নাটক করেছিলাম, পটভূমি শাখা, গণনাট্য সংঘের পটভূমি শাখা বালি, ওই শাখাতে প্রথম উনি নিয়ে আসেন। তার আগে ওনারই নাটকের দল, সেই দল থেকে উনি করছিলেন ক্ষুদিত পাষাণ। তো ক্ষুদিত পাষাণেও আমাকে একটা রোল দেওয়া হয়, ওনার সঙ্গে কাজ করছিলাম। উনি একদিন বলেন যে তুই কি করবি এরম মেহেরজান করছি কিন্তু গণনাট্য সঙ্গ না, আমার কাজ করা নিয়ে। তখন আমি গণনাট্য সঙ্গ নিয়ে অত ভাবিনি, কিছু চিন্তা করিনি। কালচারাল ফ্রন্ট একটা এইটুকু খালি জানতাম। আমি এসেছিলাম আর কি, সেই এসে থেকে গেছিলাম আর কি। তারপরে প্রচুর শো করি মেহেরজানের ওই সময়। করার পরে আমি তারপরে গণনাট্য সংঘ স্পন্দন শাখার সঙ্গে আমার জড়িত হয়, যোগাযোগ হয় সমুদ্র গুহ, সংগ্রাম গুহ। তো রাজনৈতিক কোনো ছিল না যে রাজনীতি করব বলে বা কালচারাল মুভমেন্টটায় থাকবো, কিন্তু আমার ওই অভিনয়ে ভালো লাগতো বলে, কাজ করতে পারছি বলে, ভালো কাজ করতে পারছি। এবং মানুষজন, যেসব মানুষজনের সঙ্গে আলাপ হচ্ছে তারাও আমি আমি যেরকম চাইছি, যেই মানুষটা হতে চাইছি, সেই মনস্ক মানুষ পাচ্ছি তাদের মধ্যে, সেই রসদটা পাচ্ছি, শিখতে পাচ্ছি অনেক কিছু। কারণ সেই সময় গণনাট্য সংঘের তাবড় তাবড় মানুষরা ছিলেন, অন্তত আমি যাদেরকে পেয়েছি তাদেরকে তো আমি মনে রেখেছি, আমার মাথায় রয়েছে আর কি তাদের কাজ। তো সেই জায়গায় কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, মানে শুরুটা এইভাবে হয়। এবং তারপরে পরবর্তী সময় তো ফ্রিল্যান্স কাজ করা শুরু করি, অন্যান্য দলে কাজ করা শুরু করি আর কি।
এবার শিক্ষা গুরু হিসেবে বলতে গেলে তো বললাম আকাশ পাড়িয়াল উনি ছিলেন, উনি আমাকে হাতে ধরে অনেক কাজ শিখিয়েছেন উনি, অবশ্যই। পরবর্তী সময় বলতে গেলে দেখুন, আমি দীর্ঘদিন মুখোমুখিতে আছি, মুখোমুখি নাট্যদল যে দলটি আছে, যেখানে সৌমিত্রবাবু তার শেষ জীবনের কাজ করে গেছেন আর কি, পরপর নাটক, বহু নাটক। তো আমি সুযোগ পেয়েছিলাম মুখোমুখিতে ওনার সঙ্গে শেষ জীবনটা অবধি কাটাতে, এবং তার আগে ঠিক শূদ্রকে কাজ করতাম আমি, দেবাশিস বাবুর, দেবাশিস মজুমদার স্যার আমাদের। তো ওনার সঙ্গে আমি দহনান্ত বলে একটি নাটকে কাজ করতাম, সে খুবই ছোট্ট, শেষের দিকে আমার 2-3 মিনিটের একটা অ্যাপিয়ারেন্স ছিল, কিন্তু থ্রু আউট দ্য নাটক আমি উইংসের পাশ থেকে দেবশঙ্কর দাকে দেখে যেতাম, দেবুদাকে। তো এবং দেবুদার অভিনয়ের প্রভাব আমার ওপর খুব আছে। আমার মেয়ে বলে আমাকে যে বাবা তোমার মধ্যে দেবুদার অনেক এ ধরন আছে আর কি, দেবুদাকে তুমি দেবুদার মতো অনেক জায়গা করো বলে। হ্যাঁ, সেটা হতে পারে, কারণ আমি দেবুদাকে খুব ফলো করতাম এক সময়, এখনও করি, খুবই ভালোবাসি মানুষটাকে। তাই শিক্ষাগুরু বলতে গেলে দেখে শেখা যদি বলি, তাহলে দেবশঙ্কর দা, আর পরবর্তী সময় সৌমিত্রবাবু, এনাদের থেকে অনেক কিছু পেয়েছি। সৌমিত্রবাবু অনেক কিছু শিখিয়েছে, মানে ওনার থেকে শেখাটা আবার অন্য লেভেলের, কোনো ইনস্টিটিউট তাকে শেখাতে পারবে না, মানুষকে শেখাতে পারবে না ওনার থেকে, যেটা প্র্যাকটিক্যালি শিখেছি আর কি। বাকি নাম তো অনেক মনে পড়ে, কিন্তু এনারা আমার খুব কাছের মানুষ আর কি। সে সোনালী মুহূর্ত, সোনালী জীবন আমাদের কেটেছে স্যারের সঙ্গে। ফেরা বলে যে নাটকটি করতাম, সেটা প্রায় 100টির উপরে আমরা অভিনয় করেছি, মঞ্চ হয়েছে, এবং সেই সময় দেখেছি স্যারের কি উন্মাদনা। তখন স্যারের বয়স প্রায় 80-র উপরে হয়ে গেছে, কিন্তু তখনও মেদিনীপুরে গেছি। আমার মনে আছে মেদিনীপুরে ফেরা নাটকের শো হচ্ছে, তো ডবল শো হলেও সেটাও হাউসফুল হতো, মানে মেদিনীপুর হলটির বাইরে পুরো মেলা বসে গেছে। তো এই মানুষটার সঙ্গে সান্নিধ্যে থাকাটা একটা, মানে সৌমিত্রবাবু একটা কথা বলতেন যে সবসময় উনি সারা জীবন সেটি করে এসেছেন, আমাদেরকেও বলতেন। গিরিশ মঞ্চে আমার মনে আছে, আমার কাছে এখনও ভিডিও ছবি সেগুলো আছে, গিরিশ মঞ্চে উনি বসে আছেন, ওই কাঠের যে দুটো চৌকি পাতা থাকে উইংসের ধারে, উনি বসে আছেন, আমরা পুরো গোল করে ওনাকে ঘিরে রয়েছি, পুরো গোল করে একদম। এবং উনি বলছেন তখন যে সবসময় নিজের আলোচনার জায়গাটা, গল্পের জায়গাটা নিজের থেকে একটু উঁচু লেভেলে বসবে সবসময়, মানে তোমার থেকে যে বেশি জানে তার সঙ্গে যদি তুমি গল্প করতে বসো, তাহলে তুমি সমৃদ্ধ হবে, তুমি শিখবে অনেক কিছু, যেটা তোমার পরবর্তী জেনারেশন আবার তোমার থেকে পাবে। তো এইটা আমার খুব শেখার জায়গা পেয়েছিলাম ওটা আর কি। তো চেষ্টা করি, সবসময় তো তা হয় না, কিন্তু বড়দের আড্ডায়, গুণী মানুষদের আড্ডায় থাকতে ভালোবাসি শেখার জন্য, জানার জন্য। ওখানে কিছু বক্তব্য রাখার, দৃশ্যতা করার নেই। এরকম অনেক সময় থেকেছি, ব্যাঙ্গালোরে শো করতে গেছি, হোল নাইট, প্রায় নাটক শেষের পরে রাত্রি 1:30-2 অবধি গল্প হচ্ছে হোটেলের রুমে বসে, আমি, দেবশঙ্কর দা, দলের আরও সবাই, পৌলমিদি, ব্যাঙ্গালোরের আমাদের সারণিক ব্যাঙ্গালোর যারা, মানে আমাদের মেঘনাথদার ছেলের দল ওটা আর কি, ওখানে ব্যাঙ্গালোরে ওনারা নিয়ে গেছিলেন। তো সবাই মিলে আড্ডা দিচ্ছি, সে তো মানে মানে সৌমিত্রবাবু স্যারের মুখ থেকে এক একটা মানে কি বলবো, মানে মূল্যবান সব বক্তব্য বেরোচ্ছে, গল্প বেরোচ্ছে, সেই সব সারা মানে অত রাত অবধি খালি শুনে গেছি যে কি হয়েছে না হয়েছে। সিনেমার গল্প, অরণ্যের দিন রাত্রের ওই খেলার গল্পটা, মেমোরি গেমের, তো প্রচুর পেয়েছি স্যারের কাছ থেকে। এইটুকু বলতে পারি, সৌমিত্রবাবুর কাছ থেকে প্রচুর পেয়েছি, যেটা আমার শেষ হবে না আর কি, শেষ করতেও চাই না, প্রচুর পেয়েছি স্যারের থেকে। এবার এইটা খুব, থিয়েটার করতাম, থিয়েটারটাই করবো, এবং থিয়েটার করতে গিয়েও 2018-তে চাকরিটাও ছাড়ি, মানে চাকরিটা ছাড়লাম ইন দ্য সেন্স, চাকরি নিয়ে ডামাডোল হচ্ছিল। যে কোম্পানিতে কাজ করতাম, আমার ট্যুরের চাকরি ছিল, যেতাম না, থিয়েটারের শো করছি, রিহার্সাল দিচ্ছি, এইসব হচ্ছে। এজিএম আছে, মিটিং করতে গেছি দিল্লিতে, সেখানে গিয়ে আমাকে বলা হচ্ছে, বসেরা বলছে কি কাল কেন শো হলো, এইসব হচ্ছে আর কি। তো যাকে এরা হচ্ছে, তো ছেড়ে দিলাম 2018-তে।
এবং তখন ছাড়ার পরে ভাবলাম যে ঠিক আছে, টুকটাক ক্যামেরার কাজ যা আসবে করবো, আর বাকি থিয়েটারটা অন্তত 10-15 দিন মানে শো যদি থাকতে পারে, মানে অন্তত 10টা শো করলেও, আমাদের তো থিয়েটারে প্রচুর টাকা। থিয়েটারে প্রচুর টাকা, তো ভেবেছিলাম প্যারালাল ক্যামেরার কাজ করব আর তার সঙ্গে থিয়েটারটা চালিয়ে যাব। তো সেই ভেবেই কাজ করতে আসা। তখন এবার যা হয়, থিয়েটার থেকেই আলাপ পরিচয় থেকে একটি সুযোগ হয় একটা কাজ করার আর কি, টেলিভিশনে মেন স্টার জলসায় সেখানে কাজ করার সুযোগ আসে একটা এতে। তার আগে আকাশ আটে করেছি, ছোটোখাটো চরিত্র করেছি। তো তারপরে এবার করলাম, কিন্তু হঠাৎ করে 2020-তে লকডাউন হয়ে গেল। এবার লকডাউন হয়ে যাওয়ার পরে তো আর থিয়েটার করে কিছু থাকা যাচ্ছে না, ব্যাংক ব্যালেন্স যেটুকু জমেছিলাম শেষ হয়ে যাচ্ছে প্রায়, টেনশান হচ্ছে, বাড়িতে সবাইকে বলতেও পারছি না। এবার ওই ফার্স্ট লকডাউন খোলার পরে আমাকে SVF থেকে ফোন করে, উনি সন্দীপ দা ফোন করে আমাকে একটা কাজের অফার করেন। প্রথমা কাদম্বিনী বলে একটি সিরিয়াল হতো স্টার জলসায়, খুব পপুলার হয় সিরিয়ালটা। সেখানে একটি চরিত্র আমি পাই এবং সেই চরিত্রটা খুব পপুলার হয়, ভালোবাসে লোকে। তার সঙ্গে সঙ্গেই সেকেন্ড লকডাউনের আগে শ্রীময়ী বলে একটি সিরিয়াল হচ্ছিল স্টারেরই, স্টার জলসারই, সেখানেও আমাকে ডাকা হয়। সেখানেও চরিত্রটা খুব পপুলার হয়ে যায় আর কি। এইভাবেই ক্যামেরার কাজে চলে আসে আর কি। টেলিভিশন দিয়ে শুরু হয়, এর মাঝে মাঝে এবার ছবির কাজ আসতে করতে শুরু করলাম। ওটিটির বিদেশে তো বহুদিন ছিল, ওটিটি তো আমাদের এখানে ভারতবর্ষে পপুলার হলো, বা যে কোনো সব কান্ট্রিতেই করোনার সময়। এবং সিঙ্গেল এন্টারটেইনার যদি বলি আমরা, সিঙ্গেল ইন দ্য সেন্স টেলিভিশনও আমরা সবাই মিলে দেখতে পারি, ফিল্ম তো দেখতেই পারি, একমাত্র টেলিভিশন মানে মোবাইল হচ্ছে আমার পার্সোনাল এন্টারটেইনার। পার্সোনালি আমি ছবি দেখছি বসে, সেটা কেউ কাউকে ডিস্টার্ব করবে না কানে গুঁজে। তো এটার মাধ্যম আলাদা, এখন এটা খুব পপুলার হয়েছে। এবং ওয়েব সিরিজে যে কাজগুলো হচ্ছে সেগুলো অন্যরকম কাজ একদম। এবং যেহেতু এখনও ওই আমাদের আসেনি, ওখানে কি বলে আমাদের সেন্সার আসেনি সেভাবে, সেই অর্থে তো অনেক কিছু দেখাতেও পারছে তারা। কিন্তু ওই আবার ওখানেও রিপিটেশন হওয়া শুরু হয়ে গেছে, মানে এত ভায়োলেন্স, সেক্স এইগুলো নিয়ে বেশি কাজ হয়, তার ফলে একঘেয়েমি আসবেই একটা সময়ের পরে। এবং একে অন্যের পরিপূরক, বা মানে যেটা কি প্রশ্নটা করলে, মানে এটা কি সাবস্টিটিউট নয়, থাকবে, এগুলো থাকবে। কিন্তু মাঝে কথা হয়েছিল খুব, আমাদের ইন্ডাস্ট্রিতেও বলতো যে ওয়েব সিরিজ মানে ওয়েব এসে গেছে, ছবির বাজার চলে যাবে। কোনোদিন হতে পারে না, ছবির বাজার কখনো নষ্ট হবে না। ছবির বাজার অন্যরকম, ছবির জায়গাটা সিলভার স্ক্রিন, বড় স্ক্রিনে একটা আলাদা জায়গা আছে সবসময়, সারা জীবন। এটা একে অন্যকে করা নয়, সবার নিজস্ব আলাদা আলাদা জায়গা আছে প্রত্যেকটা। অবশ্যই প্রবলেম আছে, সেটা কিছুটা ইচ্ছাকৃত আছে, কিছুটা অনিচ্ছাকৃতও আছে, এবং পারলে শুধরানো যায়। মানে আমি বাইরে থেকে বলছি না, আমি অ্যাজ আ পার্ট অফ সিরিয়াল ইন্ডাস্ট্রি বলছি আমি। কারণ আমি অভিনয় করে বলে খালি আমি অভিনয় করলাম আর চলে এলাম, এটা আমার কাজ নয়। থিয়েটার আমাকে এটাও শিখিয়েছে যে থিয়েটার হচ্ছে তুমি শুধু অভিনয় করতে যাচ্ছ না, তুমি স্টেজ বাঁধা থেকে আরম্ভ করে মঞ্চ ইকুইপমেন্টস তৈরি করা এবং নাটক শেষে সেসব খুলে আবার বাড়ি নিয়ে যাওয়া, এই কাজগুলো করতে হয়। তো আমি শুধু অভিনয় করতে যাচ্ছি না, কিন্তু আমি জানি কোনখানে কি করলে কাজটা স্মুথ হবে, কাজটা এরকম হবে না। কিন্তু আমরা বলতে পারি না, কেন বললেও সেটা কেউ শোনার জায়গা নেই, কারণ তাদেরও আবার অনেক প্রবলেম আছে। হ্যাঁ, সিরিয়ালে অনেক প্রবলেম, অনেক জায়গা সমস্যা আছে, কিন্তু সেগুলো রেকটিফাই কী করে হবে জানি না। সিরিয়ালে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ঠিক সময়ে স্ক্রিপ্ট আসে না। স্ক্রিপ্ট ইন দ্য সেন্স যেটা একজন অ্যাক্টারের তৈরি হওয়ার সময়ের সবচেয়ে ভাইটাল জিনিস, যেটা সকাল থেকে গিয়ে সাজগোজের লোকজন আছে, দেখা যাচ্ছে এই কস্টিউম পড়েছো, আরে মেকআপ তো হয়নি কেন এখনো, পড়ো, সকাল 8টায় কল দিয়েছে, সব কিছু পড়ে রেডি আছে, স্ক্রিপ্টটা তো আসছে না। 10টা বাজে, 8টা থেকে বসে 10টা বাজে, 11টা বাজে, স্ক্রিপ্ট আসছে না, স্ক্রিপ্টটা দাও। হ্যাঁ, আসছে, স্ক্রিপ্টটাই এলো, 11:30টার সময় স্ক্রিপ্ট এলো, 11:15টার সময় বলছে চলো 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 চলো, মানে 15 মিনিটের মধ্যে শর্ট রেডি তোমাকে গিয়ে দিতে হবে। মানে আমরা কি মেশিন? মানে একটা অ্যাক্টার্সের প্রিপারেশন করার সময়টাও দিলে না তো তুমি। তো এই সমস্যাগুলো আছে,
এবং যেটা বললেন হ্যাঁ। সেটার প্রভাব তো কাজের আউটপুটে দেখা অবশ্যই যাচ্ছে। পড়বে, অবশ্যই পড়ে, আমি বলছি পড়ে। কিন্তু এই প্রতিবন্ধকতা নিয়েও যারা আমরা সিরিয়াল করি, আমি তো তাদের সাধুবাদ দেবো যে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তোমরা তোমার সেরাটা দেওয়ার চেষ্টা করো। লোকে দেখে অন্তত তোমাদের বলে যে হ্যাঁ বা ভালো অভিনয় হচ্ছে বা ঠিকঠাক হচ্ছে, কিন্তু আমি জানি আমি খুব খারাপ অভিনয় করেছি। আর্টিস্ট স্যাটিসফ্যাকশনটাও তো একটা বড় বিষয়, সেইটা হয়তো সবসময় পাই না, সব সিন করে পাই না। কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম থাকে, কিছু ভালো ডিরেক্টরস আছে, কিছু ভালো ইপিস আছে যারা এগুলোকে বুঝে তারা সেইভাবে তৈরি করে, লাইনার পাঠিয়ে দেয়। আমি আকাশ আটের কথা বলছি, আমি নাম করেই বলছি যদি কোনো সমস্যা না থাকে চ্যানেলের। আকাশ আট একটা এমন একটা চ্যানেল যারা বাংলা ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করছে, এবং বাংলা সাহিত্য নির্ভর যদি কোনো শো বা সিরিয়াল হয়ে থাকে একমাত্র আকাশ আটই হয়। আমাদের এই বাংলায় সাহিত্যের তো অভাব নেই, মানে এত সাহিত্য আছে তুমি শেষ করতে পারবে না। তো সেই সাহিত্য নিয়ে কাজ একদম আকাশ আট করে, এবং পুরো সিস্টেমেটিক ইন দ্য সেন্স আকাশ আটের প্রবলেম প্রচুর অন্য জায়গায়। আর্টিস্টের রেমুনারেশন কম, তোমার পিক আপ ড্রপ দেয় না, অনেক কিছু সমস্যা আছে, দেয় একটা নির্দিষ্ট জায়গা থেকে, বাড়ি থেকে দেবে না বা কোনো জায়গা থেকে। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, একজন আমাদের অভিনেতাদের জন্য সুবিধা হয় আকাশ আটের কাজ করতে গেলে, ওদের স্ক্রিপ্ট দুদিন আগে তোমার হাতে চলে আসবে, তোমাকে মোবাইলে পাঠিয়ে দেবে, তুমি স্ক্রিপ্ট রেডি করে যেতে পারবে বাড়ি থেকে। এই সুবিধেগুলো এত ওদের, এবং টাইমলি প্যাক আপ হয়, টাইম ওয়েস্টেজ হয় না। আমাদের অন্যান্য জায়গায় এত সময় ওয়েস্টেজ হয়, আমি বলছি আমার খারাপ লাগছে তবু বলতে হচ্ছে। যদি 9:28 প্যাক আপ হয় আমাদের বাংলাতে, আমাদের মানে সিরিয়াল ইন্ডাস্ট্রিতে 9:28 প্যাক আপ হয়, 8:30 থেকে শুরু হচ্ছে তার তোড়জোড়, মানে সেই সময় 8:30 থেকে আর কিচ্ছু দেখে না, মানে পারলে মানে আর্টিস্টকে গুলি করে আর কি, দাঁড় করিয়ে এরকম করে আর কি। আর তার আগে অবধি সারাটা দিন সকাল থেকে ঢিমে তাহলে লাইট হচ্ছে তো হচ্ছেই, সেট হচ্ছে তো হচ্ছেই, ও চলছে তো চলছেই। কেন এটা বুঝি না, মানে এটা যদি সকাল থেকেই এই তাড়াহুড়োটা থাকে তাহলে তো একটা সিস্টেমেটিক ভালো কাজ হয়। এবং একজন আর্টিস্টের পক্ষে এই আধ ঘন্টায়, শেষ আধ ঘন্টায় যে কি কষ্ট করে তাদের অভিনয় করতে হয় ভাবতে পারবে না তোমার। মানে আমি তো আবার বলছি, আর্টিস্টদের সাধুবাদ দিই যে আমরা এই প্রতিবন্ধকতার মধ্যে কাজ করি আমরা, কিন্তু তবুও আমাদের এই ইন্ডাস্ট্রি, এটার মধ্যেই থাকা আমাদের, সবাই সবটা জানি, সবাই সবটা চিনি, অভ্যস্ত হয়ে গেছি আমরা। আশা করি আগামী দিন সুযোগ দেবে তাদেরকেও আমাদেরকেও, ঠিক করে নিলাম। আমি একটা ছোট্ট ঘটনা বলি, এবং দুর্ভাগ্যবশত আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রি নিয়েই বলছি আমি। মাঝখানে সৌমিত্র চট্টোপাধ্যায় সিরিয়াল করছেন, জানেন নিশ্চয়ই, দিনে 4 ঘন্টা কাজ করতেন। একদিন সৌমিত্রবাবু, ভাস্করদা আমাদের সব একটা রুমে বসে আছেন, ভাস্করদা পুরনো, ভাস্কর ব্যানার্জি, মাঝখানে হঠাৎ করে একটি ছেলে দরজা খুলে ঢুকলে, কম বয়সী ছেলে, ঢুকে বলছেন সৌমিত্র চ্যাটার্জি কে আছেন, তাকে শর্টে ডাকছেন। ব্যাপারটা বোঝা গেল, মানে সৌমিত্র চ্যাটার্জি কে আছেন তাকে শর্টে ডাকছে, মানে মুখ দিয়ে গালাগাল বেরিয়ে যাবে। মানে ছেলেটার এইটুকু মানে হোমওয়ার্ক করে আসেনি যে কোন সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে তুমি কাজ করছো। মানে ভাস্করদা তো পারলে উঠে মারতে যাচ্ছিল, সৌমিত্রবাবু বসিয়েছে, মানে ছাড়ো নতুন ছেলে হচ্ছে, জানে না কিছু। তো এই সব মানুষজন তো ঢুকে গেছে আমাদের এখানে, এবং আমি বলতে পারি তারা কোনো কাজ জানে না, তারা মিনিমাম হোমওয়ার্কটুকু করে আসে না। তারা চলে আসে শুধুমাত্র কোথায় থেকে যে কাজ পায়, কার সঙ্গে জড়িত রয়েছে, কি করে, আরে চলে আসেন কাজ, এবং সব জায়গায় ওনার জ্ঞান রয়েছে। মানে এই পদগুলো যেগুলো তৈরি হয়েছে এখন, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা সব বিষয়ে জ্ঞান আছে তার। মানে এনারা এখানে কেন রয়েছেন আমরা ভাবি বাজি, যে এনাদের তো অন্য জায়গায় চলে যাওয়া উচিত ছিল, এখানে কেন পড়ে রয়েছে। তো এনাদের নিয়েই কাজ, এবং এই সিনিয়ররাই বললাম যেটা, মানে সিনিয়র এইটুকু জেনে আসেন না যে সৌমিত্রবাবু অভিনয় করছেন। এবং ছন্দাদির সঙ্গে কাজ করেছি, সত্যি কথা, ছন্দাদি আফসোসও করেছেন। আমি বলেও ছিলাম, ছন্দাদি তুমি প্রোডাকশনের থেকে গাড়ি পিক আপ ড্রপ চাইছো না, বিশেষ করে পিক আপ যদি নাও চাও, সকালবেলা আসছো, তুমি অন্তত ড্রপ নাও একটা। তখন ছন্দাদির মতো আর্টিস্ট, আমাদের থিয়েটারের মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট, উৎপলবাবুর হাতে তৈরি একজন মানুষ, টিনের তরোয়ালের, ওফ সে কি গান। যাকে তো ছন্দাদি আমাকে বলল যে দেবু, আরে বেশি কিছু বললে যদি আমার কাজটা চলে যায়, আমার দিন চলে যায়।
আমি আর কিছু বলতে পারলাম না, চুপ করে গেলাম। আমি কি বলবো বলো, তোমাদের যদি সঙ্গে এটা হয় তাহলে আমরা তো নতুন, আমাদের কি হবে কেউ জানেই না আগামী দিনে। তো এইটুকু যদি ইন্ডাস্ট্রি মানে যারা আছেন, কিছু ভালো প্রোডাকশন হাউস তো আছেই অবশ্য, তারা নিশ্চয়ই এগুলো টেক কেয়ার করবেও আগামী দিনে। তো আমার মনে হয় আর্টিস্টকে, অন্তত সিনিয়র আর্টিস্টদের সেই সম্মানটা দেওয়া উচিত, সেই জায়গাটা দেওয়া উচিত। আশায় বাঁচে চাষা। বিশেষ কোনো চাহিদা নেই, তবে যে ধরনের চরিত্র করি তার থেকে একটু আলাদা চরিত্র করতে ইচ্ছে করে। কারণ আমাকে দেখতে নাকি অনেকেই বলে যে ওই ভালো মানুষ টাইপের দেখতে আর কি। তো ভালো মানুষ টাইপের অভিনয় সারা জীবন করে যাব সেটাও ইচ্ছে করে না, একটুখানি নেগেটিভ করতে ইচ্ছে করে। তো সেই নেগেটিভ চরিত্র বা একটু রকম অন্যরকম চরিত্র, যেমন গল্প হলে সত্যির রবিবাবুর চরিত্রটা, তো ওই ধরনের রোল করতে খুব ইচ্ছে করে। তারপরে গুপি গাইন বাঘাবাইনের গুপির চরিত্র করতে খুব ইচ্ছা করে। তো আছে কিছু চরিত্র আছে যেগুলো খুব মনের মধ্যে, কিন্তু আমি জানি আমার এই বয়সে আর সেগুলো হবে না। তো একটু অন্যরকম চরিত্র করার চাহিদাটা মানে মনের মধ্যে থেকে গেছে। সেই স্পেসটা কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওটিটিতে আছে? আমার তো মনে হয় না আমি এখানে পাবো কোথাও। আমার মানে অনেক এখানে অনেক লবিবাজি, অনেক সমস্যা আছে। ভালো কাজ করলেও সামনে জায়গা দিতে চায় না, অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। মানে আমি অনেক লেটে ঢুকেছি, অনেক কম বয়সী ছেলেদের থেকে আমি হয়তো জুনিয়র, তাদের কাজের নিরিখে, বয়সের নিরিখে বলছি না, কাজের নিরিখে। কিন্তু আমি এই কদিনে অনেক কিছু দেখে ফেলেছি, দেখে মানে দেখতে পাচ্ছি। তার ফলে আমি বুঝতে পারছি যে হবে না, মানে আলটিমেটলি হবে না। এবং এখানে অনেক ব্যাপারও আছে যে তুমি ওই ঘরানায় কাজ করো, তুমি ওই ডিরেক্টরের আন্ডারে কাজ করো, তো আমার এখানে তোমার জায়গা নেই। না, অবাক লাগে এগুলো। আমি বলতে কোনো লজ্জা নেই আমার। রায় পরিবার, সন্দীপ রায়ের হত্যাপুরী বা সত্যিপ রায়ের নয়ন রহস্য বেরোলো, সেখানে ইন্ডাস্ট্রির ডিরেক্টররা সেভাবে কেউ যায়নি। ওয়্যারঅ্যাজ তার আগের সপ্তাহে না তার পরের সপ্তাহে, না তার আগের সপ্তাহে চাকিদার এবং তার পরের সপ্তাহে বোধহয় অযোগ্য বেরোলো, সেখানে ইন্ডাস্ট্রির সবাই চলে গেছে। কেন সন্দীপ রায়ের ছবিতে যায় না? সুরিন্দর ফিল্মসের মতো ব্যানারে তারা কাজ করছে, তারা কি পারে না? তাদেরকে ইনভিটেশন করলে তারা আসবে না? এরম তো হয় না, কোনো কেউ আসে না। অবাক লাগে এগুলো। যদিও রায় পরিবার এটার জন্য বসেও থাকে না, দরকারও পড়ে না তার। কিন্তু আমি বলছি যে এই যে সেগ্রিগেশন করা রয়েছে, তো এগুলো তো আর্টিস্টের উপরে পড়ে। ও তুমি রায় পরিবারে সন্দীপ রায়ের ঘরের লোক, আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে ছেড়ে দাও, ওরখানেই রাখো, এখানে রেখো না। এইরকমই চলে এখানে। হয়তো উল্টোটাও চলে যে তুমি ওদের দলে করো, তুমি সন্দীপ রায়ের কাছে এসে না, এটাও হতে পারে, যাই না সেটা। তো এই আর কি। হ্যাঁ, আটপৌরের দর্শকদের বলা, যারা নতুন অভিনয়ের জগতে আসছে, আমি বলবো প্রথমেই থিয়েটারটা করো। থিয়েটারটা খুব জরুরি। থিয়েটার করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ওই গানের ক্ষেত্রে যেমন হয় না যে যদি শাস্ত্রীয় সঙ্গীতটা আমার মধ্যে থাকে তাহলে আমি যে কোনো ধরনের গান গাইতে পারি। কন্ট্রোভার্সি আছে, কিন্তু তা বলে কিন্তু এটার মানে সহমত তোমাকে হতেই হবে একটা সময়, যখন তুমি নিজে, তোমরা দেখবে যে অভিনয় করতে যাচ্ছ এবং সেখানে তোমার ক্যারেক্টারাইজেশন করার সময় তোমার এই থিয়েটার তোমাকে কতটা হেল্প করছে। তাই থিয়েটারটা করো। এবং আমাদের এই জায়গাটা খুব মসৃণ নয় কিন্তু, হ্যাঁ, খুব অপরিষ্কার, খুব উঁচু নিচু একটা জায়গা। আজকে বললেই তুমি আজকে বিশাল জায়গায় চলে যাবে না, তোমাকে রগড়াতে হবে। আমাকেও রগড়াতে হয়েছে। স্ক্রিপ্ট রেডি করে সারাদিন ধরে দু পাতার সংলাপ দিয়েছে, তার মধ্যে হয়তো দুটো সংলাপ আমার, সেই সব করে বলতে গেছি, ফ্লোরে গেছি, ফ্লোরে ডিরেক্টর আমার থেকে ডায়ালগ নিয়ে নিল, বলে না এটা আপনি বলবেন না, অন্য কেউ বলবে। মানে স্যার আমি তো সকাল থেকে বসে রেডি করলাম। ও না, আমরা ভেবেছি অন্যভাবে। তো এইসবও হয়েছে। তো অনেক কিছু হয় এখানে। এবং লুক সেট করিয়ে শেষ মোমেন্টে ক্যান্সেল হয়, ঘাবড়ে যাবেন না। এটা আমার সঙ্গেও রিসেন্টলি হয়েছে বড় চ্যানেলে, বড় হাউসের এখন বড় ব্যাপার। যাকে তো মানে একটা আর্টিস্টকে 3 মাস ধরে বসিয়ে রেখে লুক সেট করানো হয়। লুক সেটের একটা বিশাল ব্যাপার। আগে তো ডিরেক্টররাই সব কিছু বলে দিতেন, এখন লুক সেটের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। সেই লুক সেট করা হলো এবং আর্টিস্টটিকে মানে আমাকে 3 মাস ধরে কোনো কাজ করতে দেওয়া হলো না যে তুমি এটাতে করবেই কাজ, তুমি অন্য কাজ কিছু ধরো না। এবং লুক সেট 2 বার করে লুক সেট করার পরে লাস্ট মোমেন্টে আমাকে জানানো হচ্ছে যে তুমি এই কাজটা করছো না, আসলে লুকটা ঠিক হয়নি। মানে আমি তার 3 মাস ধরে কি করলাম, মানে এটা ভাবেও না আর্টিস্ট সম্পর্কে
যে একজন তো এইগুলো থাকবে, এগুলো আছে, সেগুলো নিয়েও আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো দিকও প্রচুর, ভালো মানুষ প্রচুর আছে, কাজের শেখার জায়গার মানুষ অনেক আছে, শেখাতে পারবে তোমাদেরকে। আমি নাম বলতে চাই, অনিন্দ্য সরকার আমাদের ডিরেক্টর, আমি রিসেন্টলি কাজ করছি, শ্রমিক কাজ করছি, সুমন দা আছেন, এনারা আছেন, এনারা কাজ শিখিয়ে কাজ করবে, এরা কোনো খামতি রাখবে না সেই জায়গায়। কিন্তু থিয়েটারটা মাথায় রেখে করো, তাহলে নিজের কাজ করতে সুবিধা হবে। এবং এটাও মাথায় রেখো যে রাতারাতি কোনো কিছু হবে না, রগড়াতে হবে, পরিষ্কার কথা, রগড়াতে হবে, নইলে হবে না, রাতারাতি কিচ্ছু হবে না। আমাদের আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব, এবং তার আগে শুধুমাত্র ধন্যবাদ জানাবো না দেবনাথ দাকে, এটাও বলবো যে তার আগামী কাজের পরিচ্ছদটা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হোক, এবং যত আক্ষেপের কথা উঠে আসলো, যত ভালো লাগার কথা, স্মৃতির কথা, প্রিপারেশনের কথা, তার শুরু করার কথা উঠে আসলো, সেই সবগুলোকে আমরা আমাদের আট পৌরের খাতায় লিখে রেখে দিলাম, যেটা আমরা বারবার দেখব। তাতে শুধু নতুন যারা অভিনয় করতে আসছেন তারাই নয়, যারা শুধুমাত্র দর্শক, যারা এই জগতের সাথে প্রফেশনালি যুক্ত হবেন না হয়তো, তারাও একটা বিরাট চিত্র পাবেন জগৎটার, এবং আগামী দিনে এগিয়ে যাওয়ার একটা রাস্তা দেখতে পাবেন। একদমই। নমস্কার, আমরা নেই রোজকার 10টা 5টার দৌড়ে, আমরা আট পৌরে।